ভাই, আমার স্বামী অনেক অসুস্থ। আমার আমার দেশে বিদেশে যারা আছেন ভাইরা, আমার স্বামী যদি এখন মারা যায়, আমি বিধবা হব। আর আমার ছেলে দুটাই ইতিম হয়ে যাবে। আমার আপনারা পারলে সাহায্য করেন। সাহায্য করলে আমার স্বামী সুস্থ হয়ে যাবে, আমার পরিবার নিয়ে আমি ভালো থাকতে পারবো। দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন, সবাইকে আন্তরিক প্রীতি এবং কি অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। প্রিয় দর্শক, আমাদের ক্যামেরার সামনে একজন বোন বসে আছে। আমরা তার বাস্তব জীবনের গল্পটি আজ তুলে ধরার জন্যই আপনাদেরকে নিয়ে আসছি ক্যামেরার সামনে। বোনটিকে, এই বোনের বাস্তব জীবনের গল্পটি আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি ধৈর্য সহকারে শুনতে থাকুন। তো সর্বপ্রথম আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি ভালো। ভালো আছেন? আচ্ছা, আছি এই যে বোন, আলহামদুলিল্লাহ। এই যে এত কষ্টের মাঝেও আলহামদুলিল্লাহ ভালো আছেন। হুম। এই যে ভালো আছেন শব্দটা আপনি বললেন, এই যে ভালো আছেন এই কথাটা বলতে আপনার একটু মানে কষ্ট হচ্ছে না বা বুকে বাজছে না কথাটা বলতে? আপনি তো অনেক কষ্টে আছেন। হ্যাঁ, কষ্টে আছি, কিন্তু তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা লাগে। হাজার কষ্টের মধ্যে থাকলেও আল্লাহর একটা শুকরিয়া আদায় করা লাগে। এই জন্য বললাম যে ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন। হুম। আচ্ছা, তো বোন, আজকে খাওয়া দাওয়া হয়েছে আপনার? হ্যাঁ, খাইছি সকালে। কি খেয়েছেন? সকালে খাইছি ভাত। সকালে ভাত খেয়েছেন? হুম। আচ্ছা, এখন তো দুপুর হয়েছে, এখন খাই নাই। এখন খাননি? না। পাক শাক করেছেন? সকালে ভাত রান্না করছি, আর একটা বেগুন ভাজি করছিলাম। সকালে ভাত এখনো রান্না খাই নাই। করেছেন, একটা বেগুন ভাজি করেছেন, হুম। এডি এডি আপনার খাওয়া দাওয়া? আর ওর জন্য, আমার হাজবেন্ডের জন্য একটা ডিম পোস্ট করছিলাম। কতদিন হলো আপনারা ভালো মন্দ খেতে পারছেন না? ভালো মন্দ খেতে পাচ্ছি না, আল্লাহ যা খাওয়ায় অনেক ভালোই খাই। তারপরেও এখন বর্তমানে আমাদের অবস্থা অনেক খারাপ। আমি রুগী। আমার স্বামীকে আমি ভালো মতো খাইতে দিতে পারতেছি না, এখন তার শরীরে অনেক সমস্যা। শরীরে অনেক সমস্যা? হ্যাঁ, কিডনির আচ্ছা, সমস্যা। আমরা শুনবো আপনার স্বামীর বিষয়ে, কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো আমাদের দর্শকের উদ্দেশ্যে। তার আগে আমি জানতে চাইবো আপনার গ্রামের বাড়ি কোথায়, আপনার সন্তান এখন কোথায় আছে? আমার দেশের বাড়ি রংপুরে, জেলা রংপুর, পীরগঞ্জ থানা। আর আমার শ্বশুর বাড়ি সিরাজগঞ্জ। আপনার পরিবারে আপনার ভাই বোন কতজন? আপনার বাবা মা আছে? আমার বাবা নাই, আমার মা আছে। আমরা 5 বোন। 5 বোন? ভাই নাই আমার। আর আত্মীয় স্বজনও নাই। আচ্ছা, বোনদের মধ্যে আপনি কত নাম্বার? বোনদের মধ্যে আমি সবার বড়। সবার বড়? হ্যাঁ। আর সবাই আপনার ছোট? সবাই আমার ছোট। তাদের কি বিয়ে শাদী হয়েছে সবার? হ্যাঁ, তাদের বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চাও আছে। বাচ্চা কাচ্চাও আছে? হুম। তাদের বিয়ে হয়েছে কোথায়? তাদের বিয়ে হয়েছে একটার, আমার ছোটটার হয়েছে বরিশাল, আর একটার হয়েছে ফরিদপুর, গোপালগঞ্জ একটার বিয়ে হয়েছে। আর একটার বিয়ে হয়েছে যশোরে। আর একটার এখানে, আরেকটার গ্রামের বাড়ির নাম জানি না। এত দূরে দূরে কেন বোনদেরকে বিয়ে দিলেন? তাদেরকে কি আপনার মা দেখে শুনে বিয়ে দিয়েছে না লাভ ম্যারেজ? তারাও ওই লাভ ম্যারেজ করেই বিয়ে হয়েছে। তারা লাভ ম্যারেজ? হুম। আচ্ছা, আপনিও তো লাভ ম্যারেজ করে বিয়ে করেছেন। হ্যাঁ, আমিও লাভ ম্যারেজ করি। আপনার লাভ ম্যারেজের কথাটা আমরা শুনবো। প্রথম পরিচয় কোথায়, কিভাবে? প্রথম পরিচয় হয়েছে ফুলবাড়া। ফুলবারাক মানে বুঝলাম না। ফুলবাড়া, সাভারে। সাভারে? আচ্ছা, হুম। সাভারে আপনি কেন গিয়েছেন? সাভারে আমরা থাকতাম, আমার মা আমাদের নিয়ে থাকতো ওখানে। আর ও পড়াশোনা শেষ করে ও ডিপ্লোমা কমপ্লিট করছে, কৃষি ডিপ্লোমা। করার পরে ও আসছিল এখানে ঘোরার জন্য। আইসা কিছুদিন ওর বন্ধুর বাসায় ছিল, আর আমরাও পাশাপাশি থাকতাম। এই থাকতে থাকতে একদিন দেখা হয়েছিল ওর আর আমার সাথে। কিছুদিন থাকছে ও ভালোই, অনেকদিন, 6 মাসের মতো থাকছে। থাকার পরে ওই আস্তে আস্তে আলাপ আলোচনা হইতে হইতে দুজনের ভালো লাগছে। আমরা দুজন বিয়ে করে নিছি, ফ্যামিলির কেউ আচ্ছা, জানছিল না, ওর ফ্যামিলির থেকে ভালো না। লাগা থেকেই তো ভালোবাসাটা, তাই না? হ্যাঁ। তারপরে বিয়ে। তো প্রথম আপনাকে ভালোবাসার প্রপোজ করেছে কে? আপনি করেছেন না ভাইয়া করেছে? আপনি করেছেন? প্রপোজ ভালোবাসার অফারটা করেছে কি, আপনি করেছেন না ভাইয়া করেছে? মনে মনেই ছিল, ভালো লাগতো মনে মনে ছিল। পরে ওর এক বন্ধু ছিল, ও আমাকে ভাবি ভাবি করে ডাকতো।
এই ভাবি ভাবি করে ডাকার কারণে বুঝতে পারতাম যে ওরা আমাকে ভালো লাগে হয়তোবা, এখান থেকে সম্পর্কটা হয়েছে। আপনাদের তো বিয়ে হয়েছে 2004-এ। হ্যাঁ, 2004-এ আমরা বিয়ে আচ্ছা, করছি শেষের দিকে। তখন তো মোবাইলের তেমন একটা যুগ ছিল, মোবাইল ছিল তেমন একটা সচরাচর সবার হাতে হাতে ছিল না। হ্যাঁ হ্যাঁ। আর তখন আপনাদের মানে কথাবার্তা যে 6 মাস প্রেম করেছেন, এটা কি কোনো চিঠি আদান প্রদান হয়েছে কিনা? না, এখানেই তো ছিলাম পাশাপাশি, ওই বেরোলেই দেখা হইতো, কথা হইতো, একটু ঘুরতে টুরতে যাইতাম, পাশে পার্ক ছিল, ঘুরতে যাইতাম, এরকম না, কথা বিষয় টথা। হচ্ছে প্রেমের মধ্যে আগে যারা প্রেম করেছে তারা অনেক চিঠিতে অনেক তাদের মনের কথাগুলো অনেক সময় প্রকাশ করেছে। হুম। হ্যাঁ, সরাসরি প্রকাশ করতে পারেনি, চিঠির মাধ্যমে করেছে। তা আপনাদের মধ্যে সেটা হয়েছে কিনা? আমাদের মাধ্যমে হয়েছিল, হয় নাই, চিঠি দেই নাই আমরা, চিঠি দেন এমনিতেই কথা বলছি, যখন মন চাইতো সরাসরি হ্যাঁ, কথা বলতেন? কথা বলতাম। আচ্ছা, তো আপনার এই যে সেই ভালোবাসার স্বামী, হ্যাঁ। যাকে ভালোবেসে জীবন সঙ্গী করে নিলেন, হুম। সেই স্বামী এখন কেমন আছে? আমরা ভালোবেসে বিয়ে করছি 2004-এ, তখন থেকে আমরা অনেক ভালো ছিলাম। আমার 2টা ছেলে আছে। এখন বর্তমান অবস্থায় আমার স্বামীর অবস্থা খুবই খারাপ, 2টা কিডনি তার ড্যামেজ হয়ে গেছে। আজকে 5 বছর হলো ওর চিকিৎসা চলতেছে, তার মধ্যে জুনের থেকে পুরো 1 বছর ওর ডায়ালিসিস করতেছি। আচ্ছা, তখন আপনার স্বামী যে 2টা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, হুম। তো কত বছর হলো? 2017 সালে ওর কিডনি সমস্যা ধরা পড়ছে। যখন ধরা পড়ছে তখনই বলছে যে কিডনি অনেকটাই খারাপ হয়ে গেছে, মানে খারাপ অবস্থায় ধরা পড়ছে। সেই সময় খারাপ অবস্থায় ধরা পড়ছে, তারপরে ও শরীরের যত শক্তি, মানে মনের শক্তিতে আল্লাহর রহমতে রোজা থাকছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অফিসের কাজ করছে, প্রতিদিন 200-250 কিলো রাস্তা গাড়ি চালাইতো, চাকরি করতো। মানে তখন বুঝতে পারেনি? তখনও বুঝতে পারে নাই। শরীরে জোর ছিল, হ্যাঁ, শক্তি ছিল। অসুস্থ নিয়েই চাকরি করছে। চাকরি না করলে তো আমাদের বাচ্চা কাচ্চা, আমার কিভাবে আচ্ছা, সংসার চলবে, কিভাবে এতে করে আপনার যে আপনার হাজবেন্ডের যে 2017 সালে আপনার কিডনি প্রবলেম দেখা দিয়েছে, তো তাকে আপনারা ট্রিটমেন্ট করাতে বা তার পিছনে এ পর্যন্ত কত টাকা আপনাদের খরচ হয়েছে? এই পর্যন্ত প্রায় 20 লাখ টাকার মতো খরচ হয়েছে। 20 লক্ষ টাকার মতো খরচ হয়েছে আপনার হাজবেন্ডের চিকিৎসার বাবদে। হ্যাঁ। তো সেই অর্থ আপনারা কিভাবে যোগান দিয়েছেন বা কোথায় পেয়েছেন? অর্থ ছিল না আমাদের কাছে কিছুই। আমার কিছু গয়নাগাটি ছিল, কিছু চাকরি করতো, কিছু টাকা ছিল, তারপরে আবার কিছু বাড়িতে ছিল, ওগুলা বিক্রি করা হয়েছে। তারপরে ওর বন্ধু বান্ধবেরা কিছু দিছে, অফিসের কলিগেরা কিছু দিছে, এগুলা দিয়ে টুকটাক করে চলছি এতদিন। আচ্ছা, এতে করে আপনার হাজবেন্ডের চিকিৎসা করাতে গিয়ে আপনাদের গ্রামের বাড়িতে কোনো জায়গা জমি হারাতে হয়েছে কিনা আপনাদের? আমাদের কোনো জায়গা জমি নাই বর্তমান অবস্থায়, আগেও ছিল না, এখনো নাই। যেটা নাই উপরে আল্লাহ জানে, যে আমাদের কিচ্ছু নাই। মানে আপনাদের কোনো জায়গা জমি হারাতে না। হয়নি, কোনো সম্পদ হারাতে হয়নি? সম্পদ হারাতে বলতে, থাকলে তো মানুষ হারায়, থাকলে হারাবে, হ্যাঁ। না থাকলে কোত্থেকে হারাবে? আমরা তো, আমি আমার স্বামীর জন্য যতটুক চেষ্টা, মানে আমার আমার স্বামীর জন্য আমি আমার দিক থেকে যতটুক আমার চেষ্টা করার দরকার, তার থেকে আমি অনেক বেশি করি। তারপরেও আমি কিন্তু আমি চাই যে আমার স্বামীকে আমি সুস্থ করি। কিভাবে সুস্থ করব, কোথা থেকে টাকা আসবে, কিভাবে টাকাটা ম্যানেজ হবে, কিভাবে আমার স্বামী চিকিৎসা হবে, আমি এই চিন্তাই সবসময় করি। একটা ডায়ালিসিস যদি না দিতে পারি, শরীর হাত পা ফুলে যাব, মুখ চোখ ফুলে যাব, ও সাথে সাথে শ্বাসকষ্ট হয়ে মারা যেতে পারে। একটা ডায়ালিসিস যদি লেট হয়, আরেক সপ্তাহে আরো শরীরের ওজন পানি বেড়ে যায়, 8 কেজি 4 কেজি 5 কেজি করে পানি শরীরে জমা পড়ে যায়। সেই শরীরের থেকে পানিটা যখন বের করে, তখন পুরো অসুস্থ হয়ে যায়, ঘুমায় না, সারা রাত হাত পাও চাবায়, ব্যথায় ছটপট করে। আমিও টিপতে টিপতে মানে আমি আচ্ছা, এখন অসুস্থ হয়ে যাই। যখন আপনার স্বামীর মানে ব্যথাটা ওঠে, তখন আপনার কাছে কিরকম লাগে? আমার কাছে তো অনেক কষ্ট লাগে, আমার কাছে অনেক খারাপ লাগে। আমি এটাই চিন্তা করি, প্রায় 18 বছর সংসার। হ্যাঁ, আমি এটাই চিন্তা করি যে আল্লাহ আমাদের এত সুখের সংসার, এত সবকিছু, আমি কোনোদিন আমার স্বামী আমাকে কোনো কিছুর অভাব দেয় নাই।
আল্লাহ এত ভালোবাসছে আল্লাহ। আপনি তো কখনো কল্পনাও করতে পারেননি না। যে ক্যামেরার সামনে আপনাকে আসতে হবে না। এভাবে? আমি কোনোদিন কল্পনাও করি নাই যে আমার দুইটা ছেলে বাড়িতে মানুষের কাছে থুয়ে আমাকে আমার স্বামীকে নিয়ে এই একটা ছোট্ট ঘরে ভাড়া নিয়ে সারাদিন 24 ঘন্টা এই ঘরের মধ্যে থাকি আর টাকার টেনশন করি যে টাকা কই পাবো, আমার স্বামীর চিকিৎসা কিভাবে করব। আমার মাথায় খালি এই চিন্তাই। যাদের আছে অর্থ সম্পদ, যারা শিল্পপতি, যারা দানশীল, হুম। যারা অসহায় মানুষকে একটু দান করে, তাদের প্রসঙ্গে কি বলার আছে? তাদের প্রশংসা এটাই বলার আছে আমার, যে আমার দুইটা ছেলে এখন ছোট, তারা জানে আমার ছেলের জন্য দোয়া করে। আর আমার স্বামী, আমি চাই যে ওই ভাইদের কাছে আমার একটাই আবেদন যে ভাইয়েরা জানি আমাকে সাহায্য করে, আমি জানি আমার স্বামীর অপারেশন করাইতে পারি। আমার স্বামীর অপারেশন করতে আমার 30 লক্ষ টাকার দরকার। ডাক্তার বলছে 30 লক্ষ টাকা লাগবে তার কিডনি চেঞ্জ করতে। সেই কিডনি চেঞ্জ করলে হয়তো বা আল্লাহ যদি ওর হায়াত দিয়ে থাকে, হয়তো বা আরো অনেকদিন বাইসা থাকবে, বাচ্চা দুটাকে মানুষ করতে পারবো এই চিন্তা। বাচ্চা দুটা যদি আমার মানুষের মতো মানুষ হয়ে যেত, যদি চাকরি বাকরি করতো, তাহলে আর আমি এই ক্যামেরার সামনে কোনোদিনও আসতাম না, মরে গেলেও না। কিন্তু আমি এখন নিরুপায়। আমার স্বামীর এখন এমন অবস্থা যে আমি আমার স্বামী একটা ভালো কিছু খাওয়াইতে পারি না, অসুস্থ। সপ্তাহে 3টা করে ডায়ালিসিস দেওয়া লাগে, রক্তের ইনজেকশন দেওয়া লাগে মাসে 3টে 4টে। তখন আপনাকে যদি আমাদের কোনো দর্শক একটু সাহায্য করতে চায় বা আপনাদের সঙ্গে যদি একটু যোগাযোগ করতে চায়, আপনার তাহলে কি ব্যবস্থা আছে আপনাদের? আমাদের কাছে ফোন নাম্বার আছে। ফোন নাম্বারটি কি আপনার মুখস্থ আছে? আমার স্বামী বলবে। আপনার স্বামী বলবে? হ্যাঁ। আচ্ছা, তো ভাইয়া একটু বসুন আপনি, আপনি একটু চেয়ারে বসুন, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম এসএম পারভেজ, আমি কিডনি পেশেন্ট। আমার বিকাশ নাম্বার 0171777110, নগদ নাম্বার 017983733373। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আপনারা দুজন একটু দাঁড়ান, আমরা একটু দেখাচ্ছি, একদম ক্লোজ হয়ে দাঁড়ান। প্রিয় দর্শক, এই যে দেখুন, একদম স্বামী স্ত্রী দুজনার জীবনসঙ্গী করে নিয়েছিলেন ভালোবেসে। তো আজ এই ভাইটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনারা জানেন দর্শক, ইতিমধ্যে বাংলাদেশে বলা যাবে না, ইতিমধ্যেই পুরো ওয়ার্ল্ডে কিডনি পেশেন্ট এবং ক্যান্সার পেশেন্ট বেড়ে গিয়েছে। তো সেই রোগ থেকে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে বা মুক্তি দান করে, সেই দোয়াই করব। তো দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে দিবেন। একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন, আর এই অসহায় পরিবারটির পাশে একটু দাঁড়াবেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, খোদা হাফেজ।